আরেকটা চ্যাপ্টার শুরু করবো, বুঝছো? আজকে আরেকটা চ্যাপ্টার না, সরি, ওই আগের চ্যাপ্টারটাই মানে ওই সেকেন্ড পার্টটা দেখবো আর কি। হ্যাঁ, আচ্ছা। প্রথমে তুমি হলো বইয়ের মানে ওই কেমিস্ট্রি বইয়ের 23 নাম্বার পৃষ্ঠা খোলো আগে। ঠিক আছে, 23 নাম্বার পেজ। 23 নাম্বার পেজ খুলবা, খোলার পরে ভিডিওটা দেখবা। আচ্ছা দেখো, প্রথমে এই আমি ওই দিন তোমার বলছিলাম 1 থেকে 30টা মৌলের পারমাণবিক ভর মুখস্থ করার জন্য কী জন্য দরকার এই বিষয়টা এখন দেখাবো। লাস্টে আমরা একটা টপিক বলছিলাম, এটা হলো ব্যাপন হার, বুঝছো? ব্যাপন হার। ব্যাপন হার মানে কি? ছড়ায় পড়ার হার, বুঝছো? যে কোনো একটা গ্যাস কত দ্রুত ছড়ায় পড়ে ওইটাকে বলা হয় ব্যাপন হার। তো ব্যাপন হারের সাথে আমি বলছি পারমাণবিক ভরের ভরের সম্পর্কটা হলো উল্টা, বুঝছো? মানে ভর যত বাড়ে ব্যাপন হার তত, আমি সংক্ষেপে ব্যাপন হারকে এমনি লিখছি ব্যাপন হার, ঠিক আছে? ব্যাপন হার, ব্যাপন হার তত কমে। একইভাবে ব্যাপন হার যত মানে ভর যত কমে ব্যাপন হার তত বাড়ে, ঠিক আছে? তাহলে ভরটা একটা বড় কনসার্ন। যৌগের ক্ষেত্রে চিন্তা করবা যে যৌগের আণবিক ভর কত। যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর বের করবা। এটা দিয়ে জাজ করবা যে এটা এটা কি মানে এটা কি ব্যাপন হার বেশি হবে নাকি কম হবে। আচ্ছা ধরো এটার একটা এক্সাম্পল দেখাই। যে প্রথম কথা হলো ব্যাপন হার যে সব গ্যাসের সমান না, এটা প্রুফ করার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয়। দেখো কীরকম এক্সপেরিমেন্ট, তোমার এরকম ধরো একটা কাচের একটা নল নিছে, বুঝছো? ধরো এরকম একটা কাচের নল, এরকম ধরো একটা কাচের নল আছে, ঠিক আছে? দুই দিকে ছিদ্র করা এরকম। তো কী করছে, ধরো এরকম একটা মানে ইয়ের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে একটা তুলা ভিজাইছে, বুঝছো? ধরো এই তুলাটা ধরো এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজাইছে, বুঝছো? ভিজানোর পরে কি করছে, ওই তুলাটা এইখানে এরকম গুজায় রাখছে, বুঝছো? ভিতরে ঢুকে রাখছে এরকম। আবার একইভাবে তোমার আরেকটা তোমার এই দ্রবণ আছে, সেটা হলো তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ, ঠিক আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। তো অ্যামোনিয়াম ক্লোরাইডের যে দ্রবণটা এটার মধ্যে এরকম একটা তুলার টুকরা এরকম ঢুকাইছে, বুঝছো? তো এরপরে কি করছে, ওই ওই গোজানোর মানে ঢুকানোর পরে সেটাকে আবার এখানে আরেকম ভিতরে ঢুকে রাখছে, বুঝছো? এরকম। এখন দেখো একটা বিষয় কি, তোমার এখানে তাহলে কি আছে, এখানে আছে HCl, আর ওই সাইডে কি আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। তো কি হয়েছে দেখো, কিছুক্ষণ পরে দেখছে তোমার এখানের যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা আছে না, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড আরেকটা কি আছে তোমার HCl। তো এইখান থেকে অ্যামোনিয়াম, তো হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডটা তোমার এই এখানে তোমার একটা অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে থাকে কি তোমার, অ্যামোনিয়াম ক্লোরাইডটার ভিতরে কিন্তু আবার তোমার অ্যামোনিয়া গ্যাসও থাকে, বুঝছো? অ্যামোনিয়া গ্যাস। তার মানে এখানে তোমার ধরে নাও যে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কি আছে, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, ঠিক আছে? অ্যামোনিয়া গ্যাস, NH3 গ্যাস। আর HCl থেকে যেটা, HCl থেকে আসলে আলাদা কিছু তৈরি হয় না, HCl থেকে HCl পাওয়া যায়, ঠিক আছে? অ্যাসিড আকারে। তো এখন কি হয়, কিছুক্ষণ পরে এইখানে তোমার এই গুদিটার মধ্যে বিক্রিয়া ঘটে, এই যে অ্যামোনিয়া, এই মানে কি বলে, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর HCl এগুলোর মধ্যে বিক্রিয়া ঘটে। ঘটে কি করে, তোমার এখানে একটা সাদা ধোঁয়া তৈরি হয়, বুঝছো? সাদা ধোঁয়া তৈরি হয়, সাদা একটা ধোঁয়া তৈরি হয়, ঠিক আছে? এটাকে বলা হয় কি, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া, ঠিক আছে? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাদা ধোঁয়া। তো একটা জিনিস দেখো, একটা জিনিস চিন্তা করে, ধোঁয়া যদি তাহলে এই এই যে তোমার একটা সাদা ধোঁয়া তৈরি হয়েছে, এই ধোঁয়াটাকে তোমার HCl এদিকে ধাক্কা দেয়, আর অ্যামোনিয়া হলো তোমার এদিকে ধাক্কা দেয়। অ্যামোনিয়ার সোর্সটা কি, ওই অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াটা আসছে। এখন চিন্তা করো এই দুইটার মধ্যে কে বেশি জোরে ধাক্কা দিতে পারবে। যার তোমার ব্যাপন হার বেশি, অর্থাৎ দ্রুত ছড়ায় পড়ার ক্ষমতা আছে, সে বেশি জোরে ধাক্কা দিবে। অর্থাৎ এ চাবে কি এই ধোঁয়াটাকে এদিকে বেশি ধাক্কা দিয়ে একবারে এদিকে কাছে অন্যদিকে নিয়ে যাওয়া, বুঝছো? দুইটার যদি ব্যাপন হার সেম হইতো তাহলে এই তোমার ধোঁয়াটা তৈরি হইতো একবারে সেন্টারে, বুঝছো? এরকম একদম একজ্যাক্ট সেন্টারে তৈরি হইতো, বুঝছো? কিন্তু এটা একজ্যাক্ট সেন্টারে তৈরি না হয় একটু বাম দিকে হয়, অর্থাৎ অ্যামোনিয়া যেদিকে ওইটার অপোজিট সাইডে হয়। কী কারণে দেখো, অ্যামোনিয়ার তোমার আণবিক ভর কত, NH3 এর আণবিক ভর কত, নাইট্রোজেনের পারমাণবিক ভর আগে চিন্তা করো, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, 1 4 7 9 11 12 14, ঠিক আছে? আর হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, ঠিক আছে? 1। তাহলে তাহলে ধরো টোটাল কত দাঁড়ায়, এখানে আছে 14 প্লাস হাইড্রোজেনের আণবিক ভর হলো পারমাণবিক ভর হলো 1, এরকম কয়টা পরমাণু আছে, 3টা, যোগ করলে কত আসে, টোটাল দাঁড়ায় হলো তোমার 17, বুঝছো? এইভাবে পারমাণবিক সরি আণবিক ভর বের করে, বুঝছো? এই যৌগের আণবিক ভর বের করলাম, ঠিক আছে? নাইট্রোজেন হলো 14, হাইড্রোজেন হলো 1, কিন্তু হাইড্রোজেন যেহেতু 3টা আছে তাহলে 3 দিয়ে গুণ, ঠিক আছে?
এখানে যদি 2 থাকতো বা অন্য কিছু থাকতো তাহলে 14 সাথে 2 দিয়ে গুণ হতো, মানে যত আছে পারমাণবিক ভরটা ওইটার সাথে পরমাণু সংখ্যা গুণ হয়, বুঝছো? তাহলে এখানে 17 বেরিয়েছে, তার মানে এটার ভর হলো 17। আর এর ভর কত HCl এর? মনে রাখবা ক্লোরিনের ভর ওই যে তুমি ইয়াতে পড়ছো 35.5, আর হাইড্রোজেনের হলো তোমার 1। তাহলে দুইটা যদি যোগ করো HCl এর ক্ষেত্রে টোটাল ভর কত দাঁড়ায়? 1 যোগ 35.5, এটা আসে কত 36.5। এখন দেখো তাহলে এটার ভর কত, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর হলো বেশি আর অ্যামোনিয়ার ভর হলো কম। তাহলে যার কম ভর সে বেশি জোরে ধাক্কা দিবে। তাহলে ধাক্কা দিলে কি হয়, এই সাদা ধোঁয়াটা মাঝামাঝি তৈরি না হইয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড যেদিকে ওর কাছাকাছির দিকে ধোঁয়াটা তৈরি হয়, বুঝছো? মানে দেখা যায় যে এরকম একজ্যাক্ট মাঝামাঝি অঞ্চলে না হইয়া এটা একটু সাইডের দিকে হয়। আমি তোর যদি আরেকটু দেখাই, ধরো যে এখানে তৈরি না হইয়া এরকম ধরো আরও একটু বামে দেখায়, তাহলে একটু সহজে রিলেট করতে পারো বিষয়টা। ধরো এরকম একটা জায়গাতে দেখা গেলো ধোঁয়াটা তৈরি হচ্ছে, বুঝছো? এরকম একটা জায়গাতে ধোঁয়াটা তৈরি করছে, তার মানে কি বেশি জোরে জোরে ধাক্কা দিছে। আর ও যেহেতু তোমার ভারী বেশি, ও বেশি জোরে জোরে ধাক্কা দিতে পারে না। তো এই কারণে তোমার এই ধোঁয়াটা এরকম মাঝামাঝি অঞ্চলে তৈরি না হয়ে একটু বাম দিকে তৈরি হয়েছে, বুঝছো? মেইনলি কথা হলো ব্যাপন হারের তুলনা করবা কি দিয়ে? আণবিক ভরের সাহায্যে, ঠিক আছে? এই হলো অবস্থা। আচ্ছা এবার দেখো, এরপরে আরেকটা টপিক আছে, এটার নাম হলো তোমার নিঃসরণ, ঠিক আছে? নিঃসরণ। নিঃসরণ মানে কি? তোমার এটার সংজ্ঞাটা দেওয়া হয় কি যে সরু ছিদ্রপথে, বুঝছো? ছোট একটা ছিদ্র লাগে, সরু ছিদ্রপথে, ছিদ্রপথে চাপের প্রভাবে, চাপের প্রভাবে প্রভাবে কোনো পদার্থের পদার্থের সজোরে বেরিয়ে আসা, ঠিক আছে? পদার্থের সজোরে বেরিয়ে আসা, সজোরে বেরিয়ে আসা, ঠিক আছে? এটার নাম হলো বেরিয়ে আসাকে নিঃসরণ বলে, ঠিক আছে? বেরিয়ে আসাকে বলা হয় কি? নিঃসরণ, ঠিক আছে? আশাকে নিঃসরণ বলে, ঠিক আছে? এটা লিখবা। আচ্ছা এটার মিনিংটা কীরকম? যেমন ধরো চিন্তা করো যে এটা ধরো একটা তোমার এই পারফিউম, ঠিক আছে? এটা ধরো একটা পারফিউম, ঠিক আছে? এটা ধরো একটা পারফিউম। এখন কি হয় দেখো, যখন তুমি এখানে একটা চাপ প্রয়োগ করবা, ঠিক আছে? ধরো এই আঙ্গুল দিয়ে এখানে ধরো একটা চাপ প্রয়োগ করলে, এটা ধরো আঙ্গুল, তোমার আঙ্গুল দিয়ে চাপ প্রয়োগ করলে কি হয়, তোমার এই সরু ছিদ্রপথ, এখানে যে ছোট ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে বাতাসটা সজোরে বেরিয়ে আসে, বুঝছো? মানে বাতাস না, ভিতরে থাকা এই পারফিউমগুলো সজোরে বেরিয়ে আসে, তাহলে এটাকে বলা হয় নিঃসরণ। আচ্ছা দেখো একটা জিনিস, নিঃসরণের পরপর কিন্তু ওই গ্যাসটা আবার সম্পূর্ণ জায়গাব্যাপী ছড়ায় পড়ে, ঠিক না? তার মানে কি ওই সময় আবার ব্যাপনও ঘটে, ঠিক আছে? মনে রাখবা। তাহলে কোনো একটা জিনিসকে যদি ধরো এরকম সিলিন্ডারের ক্ষেত্রে বা এরকম পারফিউমকে যখন নাকি এরকম প্রেস করা হয় পারফিউমের বোতলে, তখন আগে ঘটে নিঃসরণ, এরপরে ঘটে কি আবার ব্যাপন। তাহলে এই কথাটা একটু মনে রাখবা, ঠিক আছে? নিঃসরণ হয়, ব্যাপনও ঘটে। তো এখন নিঃসরণ তোমার চেক করার ওয়ে কি, যে কোনো কিছু কি লিক হয়ে বেরিয়েছে না, তার মানে কি এটা লিক টাইপের, যে এখানে একটা ছিদ্র থাকার কারণে ছিদ্র দিয়ে কোনো কিছু বেরিয়ে আসতেছে। এখন নিঃসরণ চেক করার অনেক রকম ওয়ে আছে, যে কীভাবে বোঝা যায়। যেমন ধরো দেখা যায় বইয়ের মধ্যে একটা ছবি দেওয়া আছে তোমার 24 নম্বর পেজের মধ্যে, যে এরকম একটা লাল কালার সিলিন্ডারের মধ্যে দেখো যে এখানে সাবানের ফ্যানা স্প্রে করছে, এরকম দেখবো যে সাবানের ফ্যানা স্প্রে করছে এখানে, দেখছো? এরকম একটা দেখো চিত্র আছে, দেখো যে এখানে সাবানের ফ্যানা স্প্রে করছে। এখন কথা হলো যে সাবানের ফ্যানা স্প্রে করলে সুবিধা কি? এটা কি করে, তোমার উপর দিয়ে এরকম একটা আস্তরণ তৈরি করে। এখন এখান থেকে যদি কোনো গ্যাস লিক হয় অর্থাৎ নিঃসরণ প্রক্রিয়া বের হয়ে যায়, তখন সেটা খুব সহজে ডিটেক্ট করা যায় তোমার ওই সাবানের ফ্যানটা মুভমেন্ট দেখে। যদি দেখো যে সাবানের ফ্যানটা নড়তেছে, তাহলে বুঝবা যে এখান থেকে লিক হয়েছে, বুঝছো? সুতরাং নিঃসরণ চেক করার এটা হলো একটা ওই। আচ্ছা এখন একটা বিষয় দেখো যে মানে যে পদার্থের ব্যাপন হার বেশি তার আবার নিঃসরণ হারও বেশি, বুঝছো? তাই দুইটা প্রায় সেম সেম, বুঝছো? নিঃসরণ প্রায় ব্যাপন প্রায় এদিক দিয়ে বলতে গেলে সেম সেম, যেটা নিঃসরণ হার বেশি তার সেটা ব্যাপন হারও বেশি। মানে ভারী গ্যাসের ব্যাপন হার তোমার কম, তার নিঃসরণ হারও কম। আবার হালকা গ্যাসের নিঃসরণ হার বেশি, তার ব্যাপন হারও বেশি, দুইটাই বেশি। নিঃসরণ ইংরেজি হলো তোমার এফিউশন, বুঝছো? EFFUSION, এফিউশন। আর ব্যাপন ইংরেজি হলো তোমার ডিফিউশন, এই যে DIFFUSSION, ডিফিউশন, বুঝছো? এই হলো অবস্থা, বুঝছো? আচ্ছা এবার আমরা একটা জিনিস দেখি, দেখো যে পরের পেজে মোমবাতি জ্বালালে, বুঝছো? মোমবাতি জ্বালালে পদার্থের 3 ধরনের অবস্থাই দেখা যায়। আচ্ছা এটা কিভাবে? ধরো এটা একটা মোম আছে আমার কাছে, ঠিক আছে? এটা ধরো একটা মোম, ঠিক আছে? এরকম একটা মোম থাকে। এই মোমের মধ্যে দেখো কীরকম বিষয় আছে। এরকম ধরো যে কি কি, ধরো এখানে একটা, এই যে ধরো এরকম আগুন ধরাই দিল, কি হয় দেখো? প্রথমত এটা কীরকম পদার্থ? এটা হলো কঠিন পদার্থ। তারপরে যে গলে গলে পড়তেছে এটা কীরকম? এটা হলো তোমার তরল পদার্থ, তরল পদার্থ। আবার দেখবো যে এরকম একটু ধোয়া 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 তৈরি হয়,
এটা কি, এটা হলো গ্যাসীয় পদার্থ। তাহলে দেখো একটা মোম জ্বালালে তোমার এরকম পদার্থের তিনটা অবস্থায় দেখা যায়, কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়, তিন রকম অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা একটু হালকা একটু রিডিং করে নিবে, তাহলেই পারবা, খুব একটা তেমন বিষয় নাই কঠিন। আচ্ছা এবার দেখো একটা জিনিস, গলন কি আর স্ফুটন কি। গলন আর একটা কি আছে, স্ফুটন। দেখো দুইটা জিনিস, ধরো যে আমার কাছে একটা, ধরো বরফের এক্সাম্পলটাই না, ধরো একটা বরফ আছে, বরফের টুকরা। তো কি করা হয় দেখো, এটার তাপমাত্রা ধরো -10 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো, এরকমই হয়, বরফের তাপমাত্রা এরকমই থাকে। তো এটাকে ধরো তুমি এরকম তাপ দেওয়া স্টার্ট করলা, ঠিক আছে, এটা হলো আগুন, ধরো এই যে নিচ দিয়ে যেটা দিলাম না, এটা ধরে নাও যে আগুন। তো আগুন দিলে কি হয় তোমার, যখন এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসে, মানে তাপমাত্রা তো বাড়বে নিঃসন্দেহে, -10 থেকে যখন এটা তাপমাত্রাটা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, তখন কি হয়, এই বরফটা গলা শুরু করে, বুঝছো, মানে এরকম হালকা 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 করে পানি জমা শুরু হয়, বুঝছো, এর মাথার মানে ধরো এরকম ইয়ে আছে, নিচে ধরো বরফটাও আছে, মানে এরকম গলা শুরু হয়, বুঝছো, মানে এরকম তোমার এরকম গলা শুরু করে, মানে তরলে পরিণত হওয়া শুরু করে দেয়, বুঝছো। এই যেই তাপমাত্রাটা, এটাকে বলা হয়, যেই তাপমাত্রায় কোনো পদার্থ গলা স্টার্ট করে সেটাকে বলা হয় গলনাঙ্ক, বুঝছো। গলনাঙ্ক মানে একটা তাপমাত্রা বোঝায়, বুঝছো। গলনাঙ্ক কি একটা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুইটাই হলো একটা তাপমাত্রা। কোন তাপমাত্রা, যেই তাপমাত্রায় গলে সেই তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক, আর যেই তাপমাত্রায় কোনো কিছু ফুটতে শুরু করে সেটাকে বলা হয় স্ফুটনাঙ্ক, বা গ্যাসে পরিণত হতে শুরু করে সেটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। এখন ধরো আরেকটা তরল পদার্থ আছে এখানে, এখন এটাকে ধরো এরকমভাবে একইভাবে তুমি নিচ থেকে হিট দেওয়া শুরু করলা। তো এই যেই তাপমাত্রা এটা গ্যাসে পরিণত হওয়া স্টার্ট করবে, ওই তাপমাত্রাটাকে বলা হয় কি, স্ফুটনাঙ্ক, বুঝছো। তাহলে এই স্ফুটন হয় কোন তাপমাত্রায়, সেটা হলো স্ফুটনাঙ্কে, স্ফুটনাঙ্কে। ঠিক আছে, তাহলে একটু মনে রাখবা যে গলনাঙ্ক কি, স্ফুটনাঙ্ক কি, এগুলো সংজ্ঞাগুলো মনে রাখবা। সাধারণত সংজ্ঞাটা দেওয়ার ক্ষেত্রে তাপমাত্রা মানে চাপের কথাটা উল্লেখ করে নেয়, বুঝছো। বলা হয় যে কি 1 ATM চাপে, এটিএম চাপে যে তাপমাত্রায়, যে তাপমাত্রায় তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে, গলতে শুরু করে, গলতে শুরু করে, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় গলনাঙ্ক। শুরু করে সেটাকে কি বলা হয়, গলনাঙ্ক বলে, গলনাঙ্ক। আর এই যে প্রক্রিয়াটা, এই যে গলনের প্রক্রিয়াটাকে বলা হয় গলন, আর স্ফুটনের প্রক্রিয়াকে বলা হয় স্ফুটন। মানে প্রক্রিয়ার নাম হলো গলন, আর তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক। একইভাবে তো প্রক্রিয়ার নাম হলো স্ফুটন, আর যে তাপমাত্রায় স্ফুটন ঘটে সেটাকে বলা হয় স্ফুটনাঙ্ক, বুঝছো। এই হলো অবস্থা। এখন একটা জিনিস তুমি মনে রাখবা, যেমন ধরো কি, এই যে তাহলে পানির মানে কি বরফের গলনাঙ্ক কত, সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলা শুরু করে। আর পানির স্ফুটনাঙ্ক কত, সেটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হতে শুরু করে। আচ্ছা এবার দেখো যে কঠিন পদার্থের গলনাঙ্ক কিভাবে বের করে, এটার একটা টেকনিক দেখাই। দেখো ধরো যে তুমি চাইতেছো যে একটা পদার্থের গলনাঙ্ক নির্ণয় করবা, মানে কত তাপমাত্রা সে গলে, এটার ওয়ে কি, ধরো এখানে তোমার ধরো এই এক্সপেরিমেন্ট আমরা নিজেরাও করছি, বুঝছো। কীরকম, এই এরকম করা হয়, ধরো এরকম একটা ধরো পাত্র আছে, তো পাত্রর এখানে ধরো এরকম ধরো পানি আছে, পানিটা নিয়ে কিছু একটা রাখা হয়। তো আরেকটা ধরো এরকম এই একটা টেস্ট টিউব নেই, ধরো এটা একটা টেস্ট টিউব। ওই টেস্ট টিউবটার ভিতরে আমরা যেই পদার্থটার গলনাঙ্ক বের করতে চাই সেই পদার্থটা স্টোর করি আগে, বুঝছো। ধরো এটার ভিতরে সেই পদার্থটা স্টোর করলাম, ঠিক আছে। তাহলে এটাকে স্টোর করলাম, যেই পদার্থের গলনাঙ্ক বের করতে চাই সেই পদার্থটাকে এটার ভিতরে আমি স্টোর করলাম। আচ্ছা স্টোর করার পরে কি করব আমরা, এখানে একটা থার্মোমিটার নিব, বুঝছো। ধরো এরকম একটা থার্মোমিটার নিলাম, ধরো এটা একটা থার্মোমিটার। তো থার্মোমিটারটাকে কি করবো, এর সাথে বাঁধবো, বুঝছো, এরকম দড়ি দিয়ে বাঁধবো। বাঁধার পরে কি করা হয়, এরকম একটা স্ট্যান্ড আছে, বুঝছো। এই স্ট্যান্ডের সাথে বেঁধে এই দুইটাকে একসাথে তোমার এখানে রাখা হয়, তোমার এরকমভাবে রাখা হয়, বুঝছো। ধরো যে এটা একটা, ঠিক আছে, এখানে ধরো এরকম, আর এইখানে ধরো এরকম একটা তোমার মানে ইয়েটা আছে, ঠিক আছে। এটা ধরো এই দুইটা ধরো একসাথে বাঁধলা এরকমভাবে। এখন কি করা হয়, নিচ থেকে এই পাত্রটাকে এরকম হিট করা হয়, বুঝছো। এবং এইখানে ভিতরে বাইরে থেকে তুমি ধরো এরকম, এটা ধরো তোমার চোখ দিয়ে দেখবা যে কি হইতেছে ভিতরে, তাপমাত্রা বাড়তেছে আস্তে আস্তে। আর এইখানে তোমার এই তাপমাত্রা কত তাপমাত্রায় আছে সেটা তুমি এইখানে দেখতে পারবা, এই ইয়ের মধ্যে, এই কি বলে এটা, এই যে তোমার থার্মোমিটারও দেখতে পারবা যে কত তাপমাত্রা চলতেছে বিষয়টা। তো তখন তুমি তাকায় থাকবো আরো এর দিকে, বুঝছো, এর দিকে নোটিস করবা যে তাপমাত্রা দিতেছো তারা শক্ত ছিল, মানে কঠিন পদার্থ। হঠাৎ করে দেখবা যে কিছুক্ষণ পরে এরকম তোমার তরলে পরিণত হয়ে গেছে, বুঝছো, মানে দেখলেই বোঝা যায় এটা। তো তুমি আর করোনা এক্সপেরিমেন্টটা মানে দেখলেই বোঝা যায় হঠাৎ করে তরলে পরিণত হয়ে যায় শক্ত জিনিসটা। তো
যে মানে যখন এরকম এটা কঠিনটা তরলে পরিণত হলো সেই সময় তুমি এই থার্মোমিটারের দিকে তাকাইলে বুঝতে পারবে যে তখন তাপমাত্রা কত ছিল। এখন সেই তাপমাত্রাটা তুমি রেকর্ড করবা। যদি ধরো যে দেখো যে এটা তাপমাত্রা ধরো বিভিন্ন রকম বেরোতে পারে, তো 15 ডিগ্রি সেলসিয়াস বেরোলো, বা ধরো অন্য সচরাচর এটা সেলসিয়াসের চেয়ে ফারেনহাইটে বেশি নির্ণয় করা হয়, বুঝছো? সেলসিয়াসে নির্ণয় করলে করাও যেতে পারে। এটা ডিপেন্ড করবে তোমার থার্মোমিটারের উপর, মানে ওইটা কোন স্কেলে আছে তার উপরে। যদি মানে থার্মোমিটারটা যদি ফারেনহাইটে হয় তাহলে ধরো একটা ফারেনহাইটের একটা মান পাইলা, উল্টাপাল্টা ধরো 95 ডিগ্রি ফারেনহাইট বা এরকম কিছু একটা উল্টাপাল্টা কিছু একটা পাইলা, হ্যাঁ। তো এই হলো অবস্থা। আচ্ছা, এবার 95 ফারেনহাইট আসলে খুবই কম, যাই হোক, মানে অন্য আর কি এটা তাপমাত্রা পাবা, মেইন কথা হলো এটা। এখন একটা জিনিস দেখো যে এইভাবে এই ওয়েতে কি করা, ইউরিয়ার গলনাঙ্ক নির্ণয় করা হয়েছে, বুঝছো? ইউরিয়ার গলনাঙ্ক নির্ণয় করে কত পাওয়া গেছে, সেটা হলো তোমার 133 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? 133 ডিগ্রি সেলসিয়াস হলো তোমার ইউরিয়ার গলনাঙ্ক। ইউরিয়া এরকম আর কি সলিড, বুঝছো? তো এটার এরকম যে তাপমাত্রায় গলা স্টার্ট করছে সেই তাপমাত্রাটা এখানে এইভাবে দেখে, যেই প্রক্রিয়াটা বললাম দেখে সেটা বুঝতে পারছে যে এটা আসলে ইউরিয়ার গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস। এখন একটা জিনিস মনে রাখবা যে এটা হলো তোমার পিওর একদম ইউরিয়া ছিল, মানে ইউরিয়ার মধ্যে আর কোনো খাত ছিল না, মানে এটার ভিতরে শুধু 100% ইউরিয়াই ছিল, এর মধ্যে কোনো বাইরের অন্য কোনো পদার্থ ছিল না। এখন আরেকটা জিনিস হয় কি, যে এটা ডিটেক্ট করা খুবই ইজি, মানে কি হয় এক খুব সেকেন্ডের ব্যবধানে কি হয় কঠিনটা একদম তরলে পরিণত হয়ে যায় 1 সেকেন্ডের ব্যবধানে। আর ওই সময় তাপমাত্রা যত ওইটাই হলো গলনাঙ্ক, ইজি বের করা। কিন্তু অনেক পদার্থ আছে, যেমন ধরো মোম। মোম আসলে তোমার প্রথম কথা হলো এটা একটা ভেজাল পদার্থ, কারণ এর এখানে হাইড্রোজেনও আছে, কার্বনও আছে, আর অন্যান্য অনেক জিনিসপাতি থাকতে পারে। তো এইগুলো থাকাতে সমস্যাটা কি, তোমার এগুলো তো এক এক অনেক কিছু নিয়ে তৈরি হয়েছে, যার কারণে দেখা যায় যে এইগুলোর আসলে মানে অন্য অন্য কম্পোনেন্ট থাকে, সাথে সাথে দেখা যায় এরকম অনেক কেমিক্যাল থাকতে পারে, যার কারণে কি হয় এটা আসলে আসলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে পুরো পদার্থটা গলে যায় এরকম না বিষয়টা। মানে একটা রেঞ্জ অনেকক্ষণ ধরে ধরো দেখবে যে প্রথমে গলা শুরু করছে ধরো 10 ডিগ্রি সেলসিয়াস দেওয়ার কারণে, বা ধরো 100 ডিগ্রি সেলসিয়াস দেওয়ার কারণে, পরে দেখবা যে না সরি এত তো হয় না সচরাচর, আচ্ছা ধরো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়ার কারণে গলা শুরু করছে, পরে আস্তে আস্তে দিতে 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 দেখবা যে একবারে সম্পূর্ণ গলতে গলতে প্রায় দেখা যায় যে একবার 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। তাহলে এই ক্ষেত্রে আসলে মানে অবিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে গলনাঙ্কের ডিরেক্ট মান বের করা যায় না, পাওয়া যায় কি গলনাঙ্কের রেঞ্জ পাওয়া যায়, মানে একটা পরিসীমা পাওয়া যায় এত থেকে এত তাপমাত্রা সে গলে। মানে ডিরেক্ট যেমন ধরো এই ক্ষেত্রে ডিরেক্ট একটা তাপমাত্রা পাইছো 133 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যেগুলো ভেজাল পদার্থ যেমন মোম, এগুলোর ক্ষেত্রে তোমার এরকম ডিরেক্ট একটা গলনাঙ্ক পাওয়া যায় না, এরকম একটা বড় রেঞ্জ পাওয়া যায়, তারপরে এই এর ভিতরে তাপমাত্রার মধ্যে গলতে থাকে আর কি পদার্থ। আচ্ছা, তো এরকম আর কি যে বিভিন্ন রকম পদার্থের উপরে এরকম এক্সপেরিমেন্ট করা হয়েছে। 27 নম্বর পেজের মধ্যে দেখো সালফারের কথা বলা হয়েছে। বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত, এটাও মনে রাখবা, এগুলো পরীক্ষাতে আসে। সালফারের গলনাঙ্ক কত, 115 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 115 ডিগ্রি সেলসিয়াস। তো আচ্ছা, আরেকটা জিনিস দেখো, একটা জিনিস বিষয় মনে রাখবা যে যদি ধরো এগুলো হলো পিউরের কথা বলতেছি, বুঝছো? ধরো পিউর ইউরিয়া তাপমাত্রা 133, পিউর সালফারের তাপমাত্রা হলো 115 ডিগ্রি সেলসিয়াস। এখন ধরো অনেক সময় পদার্থের সাথে কিছু মানে উল্টাপাল্টা মিশানো থাকতে পারে। ধরো এটাই চিন্তা করো যে এখানে ধরো সালফারও আছে, এর সাথে ধরো অন্য কোনো একটা মানে খাদ আছে, মানে অন্য কোনো একটা ইম্পিউরিটিস আছে, অন্য কোনো একটা বাজে একটা পদার্থ ধরো এর সাথে যোগ হয়ে আছে। এখন নর্মালি সালফারের গলনাঙ্ক কত, 115 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তখন দেখবা যে কি হয়েছে, মানে এই তাপমাত্রায় মানে সালফার গলবে না, দেখা যাবে যে এর চেয়ে কম তাপমাত্রায় গলে, কম তাপমাত্রায় গলা শুরু করে, বুঝছো? ভেজাল মিশাইলে গলনাঙ্কের মান কমে, বুঝছো, কম তাপমাত্রায় গলা শুরু করে দেয় ওই এই এই খাত থাকার কারণে, বুঝছো? তাহলে মনে রাখবা যে যদি আমরা মানে করি, গলনাঙ্ক কমে যায় যদি আমরা খাত যোগ করি বা ইম্পিউরিটিস যোগ করি, আর স্ফুটনাঙ্ক হলো বেড়ে যায় উল্টা আর কি। তাহলে মনে রাখবা যে যোগ করলে মানে মানে ইম্পিউরিটিস যুক্ত করলে, ইম্পিউরিটিস মানে তো বুঝছোই, মানে এক্সট্রা কিছু যোগ করলে, মানে পিওর না হলে, ইম্পিউরিটিস থাকলে গলনাঙ্ক কি হয়, গলনাঙ্ক হলো কমে আর স্ফুটনাঙ্ক হলো বাড়ে, ঠিক আছে, স্ফুটনাঙ্ক বাড়ে, এটা তাহলে মনে রাখবা, ঠিক আছে। কম তাপমাত্রায় গলা শুরু করে দেয়, কিন্তু আবার স্ফুটনাঙ্ক আবার ফুটতে আবার বেশি সময় লাগে, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো যে এরকমভাবে বিভিন্ন পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এরকমভাবে নির্ণয় করা যায়। পানির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এইভাবে বের করতে পারবা, যে ধরো বরফ নিয়ে প্রথমে স্টার্ট করলা, যে বরফ কত তাপমাত্রায় গলা শুরু করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর এটা মানে ফুটা শুরু করে কত তাপমাত্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। একইভাবে স্ফুটনাঙ্ক এইভাবে বের করা হয় কিভাবে, ধরো যে সময় দেখবে যে এটা একবারে তোমার এরকম মানে এইভাবে তুমি ধরো তাকায় আছো, হঠাৎ করে দেখলা যে এখান থেকে ধোঁয়া বেরিয়ে গেছে একবারে, তো কত তাপমাত্রায় ধোঁয়াটা বেরিয়েছে ধরো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, সেই তাপমাত্রাটা রেকর্ড করবা, তাহলে সেই তাপমাত্রাটা আসলে স্ফুটনাঙ্ক, বুঝছো, ইজি।
আচ্ছা, এরপরে দেখো দুইটা গ্রাফ আছে, এটা পরীক্ষার কনটেক্সটে সবচেয়ে ইম্পর্টেন্ট, বুঝছো? এখান থেকে এটা এই মানে এই অধ্যায় থেকে যদি মানে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করে তাহলে মাস্ট এটা আসবে 29 নাম্বার পেজ আর 30 নাম্বার পেজ, ঠিক আছে? এই দুইটা জিনিস দেখো, একটু একটু ভালো করে দেখাই, একটু মনোযোগ দাও। 29 নাম্বার পেজ আর হলো 30 নাম্বার পেজ। কি হয়েছে দেখো, প্রথমত এগুলোর বলা হইতেছে বরফের তাপ প্রদানের লেখচিত্র। তো এটা কীরকম, ধরো তোমার কাছে একটা এরকম একটা বরফ আছে, বরফের টুকরা আছে, ঠিক আছে? ধরো এটা বরফের টুকরা, তাপমাত্রা দেওয়া আছে ধরো -20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এখন এটার মধ্যে তুমি তাপ দেওয়া স্টার্ট করলা, ঠিক আছে? ফায়ার লাগাই দিলে, আগুন লাগাই দিলে নিচ দিয়ে, তাহলে কী হয়, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেল, মানে তাপমাত্রাটা -20 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেল। এরপরে কি হয় তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেটা কি হয় প্রথমে দেখো, এটা কি হয় -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে চেয়ে মানে থেকে সেটা প্রথমে হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হয়, বুঝছো? এরপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয়, বুঝছো? পানি তাপমাত্রা একই কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসই, কিন্তু পানিতে পরিণত হয়ে গেল। এরপরে আরও যদি তাপ দাও, মানে যার শুধু তাপ দেওয়া হইতেছে, বুঝছো, নিচ থেকে, এরপরে যদি আরও তাপ দাও তাহলে কি হয়, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে এটা বাড়তে বাড়তে তাপমাত্রা এটা হয়ে যায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি প্রথম, ঠিক আছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, ঠিক আছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয়। এরপরে তোমার কি হয়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে পরবর্তীতে এটা হয়ে যায় তোমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত হয়, ঠিক আছে? এরকম। বা এর চেয়ে পরবর্তী আরও যদি ফার্দার তাপমাত্রা দেওয়া হয়, ধরো এরকম আরও আগুন দেওয়া হয়, তাহলে তখন আর বাষ্প বাইরে আর কিছু নেই, এরপরে শুধু বাষ্প আর বাষ্প, ঠিক আছে? তাহলে এটা হলো তোমার মেইন প্রসেসটা। তাহলে প্রথমে কি হয়, মাইনাসের ধরো যে কোনো একটা তাপমাত্রা আছে, সেই তাপমাত্রা থেকে -20 থেকে প্রথমে আসে কি, মানে মনে রাখবে যে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হয়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফের চেয়ে থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির চেয়ে পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয়, 100 ডিগ্রির পানি থেকে পরবর্তীতে তোমার 100 ডিগ্রির বাষ্পে পরিণত হয়, ঠিক আছে? বাষ্প বা গ্যাসে পরিণত হয়। এরপরে যদি ফার্দার আরও তাপমাত্রা, তো ওইটা তোমার গ্যাসে পরিণত হয়েছে, এরপরে আর কোনো ব্যাখ্যা নেই। আচ্ছা দেখো, এই অনুযায়ী আমি যদি একটা ছক আঁকি, দেখো কী হয়েছে, দেখো এটা অনুযায়ী আমি একটা ছক আঁকি, কী হয়েছে দেখো, প্রথমে এখানে আমি লিখলাম ধরো যে এইটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? 0, এর নিচে ধরো এরকম মাইনাসের ধরো সামথিং একটা তাপমাত্রা, ধরো -20, ধরো এটা বা ধরো এটা -10 ধরো নাও, এটা ধরো -20, -20, আর একবার লাস্টে যেটা আছে ধরো এটা -30, আর একবারে নিচে যেটা আছে এই পয়েন্টটা, এটা হলো -40। তো -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা পদার্থ কী আকারে থাকে, বরফে থাকে নিশ্চয়ই। তো প্রথমে যখন এটাকে কী করা হয়, তাপ দেওয়া হয়, ধরো এইদিকে তাপ দেওয়া হইতেছে, বুঝছো? আর এদিকে হলো তোমার তাপমাত্রা, তাপমাত্রা ট্র্যাক করা হইতেছে যে কত তাপমাত্রা যাইতেছে। তো -40 থেকে যখন তাপ দেওয়া হইতেছে, দেখো কিছু দূর যাওয়ার পরে সেটা প্রথমে চলে গেল কথা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দেখো এই যে এই পরিমাণ তাপ দেওয়া হয়েছে, বুঝছো? দেওয়াতে কি হয়েছে দেখো, এটার তাপমাত্রাটা বাড়তে বাড়তে কততে চলে গেছে, 0-তে চলে গেছে, দেখো 0। এখন তার মানে কি, এই অবস্থা থেকে সে বর্তমানে এই অবস্থায় আসছে, তার মানে বর্তমান স্টেটটা হলো এরকম। এরপরে আরও যদি তাপমাত্রা দেও তাহলে কি হয়, সেটা পানিতে পরিণত হয়। কিন্তু দেখো তাপমাত্রার কি কোনো চেঞ্জ হয়েছে, 0-0ই আছে। তার মানে এই যে 0-তে থাকলো, মানে এই রেঞ্জে কিছুক্ষণ বাড়লো, দেখো 0-তেই আছে, তাপমাত্রার কোনো চেঞ্জ নেই, কিন্তু তাপ গ্রহণ করছে, দেখছো? তাপ কিন্তু বাড়াইছে, এই যে দেখো আরও আরও অনেকটুকু দূর পর্যন্ত গেছি, এই তাপের মান ধরো এখানে বাড়ায় 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 অনেকটুকু পর্যন্ত গেছি, কিন্তু স্টিল দেখো উপরেরটা সেমই আছে, মানে কোনো চেঞ্জ হয় নাই। এরপরে কি করলাম, আরও যখন তাপ দিই তখন কি হয়, এটা প্রায় যখন ধরো এরকম উপরের দিকে তো রিডিং আছে এরকম, ধরো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরো এখানে, তখন যখন আরও তাপ দেওয়া হয় তখন কি হয়, আবার এরকম তাপমাত্রা বাড়তে থাকে, বুঝছো? বাড়তে 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 এরকম একটা পর্যায়ে যায়, বুঝছো? তাহলে পরবর্তীতে ধরো এরকম একটা পয়েন্টে গেল, ঠিক আছে? তাহলে তাপমাত্রা দেওয়াতে এই যে মানে এটা হলো তোমার এই যে এই এই যে জায়গাটা না, এটা হলো এই জায়গাটুকু, এই যে এতটুকু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, এই সময়কালীন হলো চিত্রটা হলো এরকম, মানে যখন তাপমাত্রা কোনো চেঞ্জ হয় নাই। এই দেখো দুই ক্ষেত্রে কত তাপমাত্রা, এখানেও 0, এখানে 0, বুঝছো না? এই যে এই বরাবর যেহেতু, তার মানে সবই 0 এখানে। এরপরে তোমার হলো এই যে এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেল, তাপ বাড়াতে 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 বাড়াতে, তাহলে এখন বর্তমানে কি অবস্থায় আছে, এটা তোমার এই পানি অবস্থায় আছে, বুঝছো? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে, তার মানে এই পজিশনটাও পানি। এখন আবার দেখো এরপরে এখানেও পানি, এখানে বাষ্প, কিন্তু তাপমাত্রা সেম, ঠিক আছে? তাহলে দেখো এই যে এখানে তাপমাত্রা যেহেতু সেম, এই কারণে এরকম একটা রেখা পাওয়া গেছে, কিন্তু কি হয়েছে, এখানে পানিটা বাষ্পে পরিণত হয়ে গেছে।
এরপরে যদি আরও তাপমাত্রা দাও তখন দেখা যাচ্ছে তাপমাত্রা আবার বৃদ্ধি, মানে আরও যদি তাপ প্রয়োগ করো তখন আবার তাপমাত্রা বৃদ্ধি করে। আচ্ছা একটা জিনিস চিন্তা করো যে ধরো এতটুকু রেঞ্জে যখনই তাপ বাড়াইছো দেখো তাপমাত্রাও কিন্তু বাড়ছে, ঠিক আছে? এই যে বাড়তে বাড়তে -40 থেকে 0-তে চলে গেছে। আবার এইখানে চিন্তা করো যে এই পজিশন থেকে যখন তাপমাত্রা বাড়াইছো, তাপ মানে তাপ দিছো, তখন কি তাপমাত্রা বাড়ছে। আবার এখানে দেওয়ার পরেও তোমার পরবর্তীতে তাপমাত্রা বাড়ছে। কিন্তু এই পজিশনগুলোতে, এই পজিশনটা আর এই পজিশনটাতে দেখো কোনো তাপ দেওয়া সত্ত্বেও তাপমাত্রা কোনো চেঞ্জ হয় না, দেখতেছো? এখানে দিছো, এখানেও দেখো দিছো, পরে যা এখানে দিলেও তা, এখানে দিলেও তা, এদিকে কিন্তু বাড়তেছে, বুঝছো? তাপমাত্রা এদিকে কিন্তু বাড়ে। তো কিন্তু দেখো মানে তাপ দেওয়া বেশি দেওয়া হইতেছে কিন্তু তাপমাত্রা কোনো চেঞ্জ নেই। একইভাবে এদিকেও ধরো তাপ দেওয়া হইতেছে বেশি বেশি কিন্তু তাপমাত্রা কোনো চেঞ্জ নেই। এটার কারণটা কি? মনে রাখবা এটার মেইন কারণ হলো পদার্থের সুপ্ত তাপ, ঠিক আছে? সুপ্ত তাপ, সুপ্ত তাপ, ঠিক আছে? এখানে এর মেইন কারণটা হলো কি সুপ্ত তাপ। সুপ্ত তাপ আইডিয়াটা কিরকম, কি হয় ধরো একটা পদার্থ, একটা পদার্থ ধরো কঠিন পদার্থ, ধরো এটা বরফটা। এই যে এই ঘটনাটা দেখো, এটা কি ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ ছিল, এটা কিছুক্ষণ পরে তাপ গ্রহণ করে হয়ে গেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, ঠিক আছে? এটা থেকে তখন তখন ছিল বরফ, এখন হয়ে গেছে কি পানি। এখন দেখো এখানে মানে বিষয়টা কি, যে এই সময় মানে এই যে পজিশনটা, এই পজিশনটাই কিন্তু এই যে এই পজিশন, আবার তোমার এই যে এই পজিশনটা আছে না, এই যে তোমার যেখানে তোমার তাপমাত্রার চেঞ্জ হয় নাই কিন্তু শুধু ইয়ার চেঞ্জ হয়েছে, মানে এই কি বলে অবস্থার চেঞ্জ হয়েছে, পানিটা বাষ্পে পরিণত হয়েছে, এই পজিশনটা হলো এটা, বুঝছো? তাহলে দেখো এখানে ঘটনাটা কি ঘটে, যে এখানে মানে এই সময় কি হয়, তোমার পদার্থটা তাপ ঠিকই নেই, বুঝছো? তাপ দেওয়া হইতেছে যেহেতু তাপ নেই, কিন্তু সেই তাপ এই ইয়ের কি বলে এই বরফের মানে অবস্থার কোন পরিবর্তন ঘটায়, ঠিক আছে? অবস্থার পরিবর্তন ঘটায়, অবস্থার পরিবর্তন ঘটায়, কিন্তু কি বলে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটায় না। অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটায় না, ঠিক আছে? তাপমাত্রার পরিবর্তনটা ঘটায় না, বুঝছো? তাহলে এই অবস্থাটাকে বলা হয় কি সুপ্ত তাপ। মানে এই সময় কি করে পদার্থ সুপ্ত তাপ ব্যবহার করে, মানে সুপ্ত তাপ গ্রহণ করে। মানে এই সুপ্ত তাপ থাকার কারণে তোমার এই সময় দেখা যায় যে তাপমাত্রা দিলেও তাপের মানে তাপ দিলেও তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, বুঝছো? তাহলে এটা হলো অবস্থা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। একইভাবে তোমার ওই ইয়ের ক্ষেত্রে মানে উল্টো একটা চিত্র আছে, এটা এটা হলো তোমার এই তাপ প্রদানের চিত্র, আরেকটা আছে ঘনীভবনের চিত্র, মানে তাপ তাপের উল্টা আর কি, মানে তাপ না দেওয়ার পরিবর্তে নিয়ে নিলে কি হয় দেখো। ধরো একটা পদার্থ প্রথমে ধরো 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল, 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো আমরা কি করলাম তাপ বর্জন করালাম। তাহলে প্রথমে কি হয় 140 থেকে ধরো তাপমাত্রা কমতে থাকলো, কমতে কমতে এটা হয়ে যায় কত 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস মানে তাপ সরাই দিছে এখন, মানে তাপ বর্জন হইতেছে, বুঝছো? তাপ বর্জন মানে তাপ গ্রহণ না। তাই তাপ বর্জন করলে কি হয় তাপমাত্রা কমে গেল। কিছু দূর যাওয়ার পরে তাপ আরও বর্জন করা সত্ত্বেও দেখো যে এরকম সোজা রেখা পাওয়া যায়। এইটাও সেম কাহিনী, ওই যে সুপ্ত তাপের বিষয় আসে এগুলো। এরপরে যখন আরও তোমার তাপ বর্জন করাবা তখন আবার তোমার এরকম তাপমাত্রা আবার কমতে থাকে, কমতে কমতে হয় কত, ধরো এটা হয়ে যায় তোমার একবারে আস্তে আস্তে 0 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে, বুঝছো? 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াস আস্তে আস্তে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেল। এরপরে আবার কিছুক্ষণ মানে তাপ বর্জন করলেও তাপমাত্রা কোনো চেঞ্জ হয় না, জিরো জিরোই থাকে। এরপরে যখন আরও কমান হয় তখন সেটা কমতে কমতে একবারে একবারে তোমার নিচে যাইতে যেতে একবারে -40 গিয়ে থাকে, -40। মানে ওই চিত্রটার উল্টা আর কি, বুঝছো? তাপ বর্জনের চিত্র। একই কথা এই ক্ষেত্রেও, যে তোমার এই সব ক্ষেত্রে হলো সুপ্ত তাপের আইডিয়াটা আসে। কি হয় এই সময়, এই সময় পদার্থের যদি তুমি তাপ সরাও এই সুপ্ত তাপজনিত কারণে তোমার কি হয় তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না, বুঝছো? সুপ্ত তাপ বা এটাকে বলে লেটেন্ট হিট। এই হলো অবস্থা। এটা একটু রিডিং করে নেবে নিজের মতো করে, এটা আশা করি বুঝতে পারবা। ওইটা এটার মতো একই কিন্তু ঘটনা শুধু উল্টা, যায় এখানে তাপ দেওয়া হয়েছে এখানে তাপ নেওয়া হয়েছে আর কি। আচ্ছা এরপরে আসো এই লাস্ট টপিক, লাস্ট দুইটা টপিক দেখো। একটা জিনিস আছে নাম হলো ঊর্ধ্বপাতন, ঠিক আছে? দেখো কি, বা আরেকটা আছে পাতন, দুইটা শব্দ, একটা হলো পাতন আরেকটা আছে কি ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কীরকম বিষয়টা, ধরো যে তোমার কাছে একটা তরল পদার্থ আছে, এটাকে যদি তুমি গ্যাসে পরিণত করে ফেলো, ধরো গ্যাস, আবার মানে এটা কি করে করা লাগবে, তা তরলকে গ্যাসে পরিণত করে তাপ দিয়ে, বুঝছো? তাপ দিয়ে প্লাস করে আবার তুমি চাইলে কি করতে পারো, এই গ্যাসটাকে আবার তাপ বিয়োগ করে মানে মাইনাস তাপ যদি সরাই ফেলো তাহলে সেটা আবার তরলে পরিণত হয়। তো এই যে প্রক্রিয়া এটাকে বলা হয় কি পাতন, বুঝছো? মানে
তাপ প্রয়োগ করে একটা মানে তরলকে গ্যাসে পরিণত করা এবং তাপ হ্রাস করা বা তাপ কমিয়ে এনে সেটাকে আবার পুনরায় তরলে পরিণত করা, এটাকে বলা হয় পাতন। তার মানে দুইটা ঘটনা ঘটে এখানে। প্রথমত তাপ দিয়ে তোমার গ্যাসে পরিণত করা হয়, পরে আবার তাপ সরিয়ে সেখান থেকে আবার তরলে পরিণত করা হয়, তাহলে দুইটা ঘটনা। তো এক নম্বর ঘটনা যেটা, এটাকে বলে বাষ্পীভবন, বুঝছো, মানে বাষ্পে পরিণত করা হয় প্রথমে, বাষ্পীভবন। আর দুই নম্বর ঘটনা যেটা, সেটা হলো তোমার ওইটাকে আবার তোমার মানে ঘনীভবন করা হয়, ঘনীভবন মানে গ্যাসকে তরলে পরিণত করাকে বলা হয় হলো তোমার ঘনীভবন। তাহলে আমি বলতে পারি এক কথায় পাতন ইকুয়াল টু কি, পাতনে দুইটা ঘটনা ঘটে, একটা হলো বাষ্পীভবন, বাষ্পীভবন প্লাস ঘনীভবন। আশা করি বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় প্রক্রিয়াটা ঊর্ধ্বপাতন জিনিসটা কি, মনে রাখবা। কি হয়, নর্মালি আমরা জানি কি, ধরো একটা কঠিন পদার্থ আছে, এটাকে যদি তুমি এরকম তাপ প্রয়োগ করো, ধরো তাপ প্রয়োগ করলা, তাহলে প্রথমে সেটা কিসে পরিণত হয়, তরলে পরিণত হয়। এরপরে যখন আরও তাপ প্রয়োগ করো তখন সেটা কিসে পরিণত হয়, গ্যাসে পরিণত হয়, বুঝছো। এটাকে বলা হয়, এটা হলো নর্মাল প্রক্রিয়া, ঠিক আছে, তাপ প্রয়োগ করলে। এখন কিন্তু ধরো কিছু কিছু পদার্থ আছে যেটা ধরো কঠিন আছে, এটাকে যদি তুমি তাপ প্রয়োগ করো তাহলে এটা তরল হয় না, বুঝছো, তরল না হয়ে ডিরেক্টলি গ্যাসে পরিণত হয়ে যায়। এই এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকে বলা হয় কি, এই প্রক্রিয়ার নাম হলো ঊর্ধ্বপাতন, বুঝছো। তাহলে কি বলবা সংজ্ঞাটা, সংজ্ঞাটা হলো এরকম, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়, তাকে বলা হয় ঊর্ধ্বপাতন, ঠিক আছে। আর এরকম কিছু পদার্থ আছে যে যাদের মানে যাদের ক্ষেত্রে মানে তরল অবস্থা পাওয়া যায় না, মানে তাপ প্রয়োগ করলে ডিরেক্ট বাষ্পে পরিণত হয়ে যায়। এরকম পদার্থগুলোর নামগুলো মুখস্থ রাখবা, পরীক্ষাতে এমসিকিউতে আসে, নিজের কোনটি ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ, বা এটাকে আরও একটা নামে ডাকা হয় কি জানো, উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ মানেও সেম, একই কথা। এরকম কয়েকটা উদ্বায়ী পদার্থের এক্সাম্পল কি, মনে রাখবা যে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে AlCl3। এরপরে তোমার হলো যে কার্বন ডাইঅক্সাইড আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইড, মনে রাখবা এটা কঠিন কার্বন ডাইঅক্সাইড, বুঝছো, কঠিন কার্বন ডাইঅক্সাইড, শুধু কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। এটাকে ইংরেজিতে বলা যায় কি, ড্রাই আইস, ড্রাই আইস, বুঝছো। কঠিন কার্বন ডাইঅক্সাইড কি, এটা তোমার বিভিন্ন মুভির মধ্যে দেখবা যে স্মোক তৈরি করে, ধোঁয়ার মতো তৈরি করে, এগুলো করা হলো তোমার এরকম কার্বন ডাই মানে কঠিন কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে বা ড্রাই আইসের মাধ্যমে, ইউটিউবে সার্চ করলেও পাবা। এরপরে আরও কি আছে, তোমার আয়োডিন আছে, এই যে আই টু মানে আয়োডিন, ঠিক আছে, আয়োডিন। এরপরে তোমার আরও আছে এরকম, এরপরে আছে তোমার এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড না, এটাকে নিশাদল বলে, বুঝছো, নিশাদল, নিশাদল, এটা মনে রাখবা, বাংলায় নিশাদল বলে। এরপরে তোমার আছে কর্পূর, এই যে কর্পূর, কর্পূর, কর্পূরের সংকেত কি, C10H16O, ঠিক আছে, কর্পূর আছে। এরপরে আছে তোমার হলো ন্যাপথালিন আছে, ন্যাপথালিন, এগুলো সবই হলো উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ, মানে অর্থাৎ এগুলোকে তাপ দিলে ডিরেক্ট বাষ্পে পরিণত হয়ে যায়। ন্যাপথালিন, ন্যাপথালিনের সংকেত কি, C10H8, ঠিক আছে, এগুলো সংকেত সহ মনে রাখবা, H8, শেষ। আর এখানে আসলে তেমন কিছু নাই। আরেকটা জিনিস দেখো, একটা জিনিস, একটা বিষয় বলি, ধরো তুমি একটা জিনিস জানো যে আমার একটা মিক্সচার আছে, ধরো একটা মিক্সচার, ধরো এখানে লবণের মিক্সচার, এটা লবণ, ঠিক আছে, লবণ, লবণ মানে কি, নর্মালি সোডিয়াম ক্লোরাইড। তো এর সাথে ধরো যদি কিছু আয়োডিন থাকে, ঠিক আছে, আয়োডিন, আয়োডিন যদি থাকে, লবণের সাথে কিছু আয়োডিন থাকে, অর্থাৎ I2 থাকে, তাহলে তোমাকে যদি বলে যে এইখান তুমি এই আয়োডিনটাকে সরাই ফেলো, বিশুদ্ধ করে ফেলো, মানে আয়োডিনটাকে এখান থেকে সরাই ফেলো, তাহলে কি করবা, জাস্ট একটু তাপ দিবা, তাপ দিলে কি হবে, ওই যে আয়োডিন যেটা আছে সেটা বাষ্প আকারে বের হয়ে চলে যাবে, তার মানে কি পাবা, এখান থেকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড পেয়ে যাবা, বুঝছো, বিশুদ্ধ NaCl, বুঝছো। তাহলে ইজি, কোনো একটা মিক্সচারে যদি একটা উদ্বায়ী পদার্থ থাকে বা এই ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ থাকে, তাহলে সেটাকে তাপ প্রয়োগ করলে সেটা ডিরেক্ট গ্যাসে পরিণত হয়ে যায়। দেখো এখানে কিন্তু আয়োডিনটা ছিল এক্সাম্পল হিসেবে, যে আয়োডিন, তাহলে ইজি, এই কারণে তোমার মিক্সচারটাকে মানে আলাদা করা যায়। কিন্তু ধরো আমার একটা যদি মিক্সচার থাকে, ধরো এখানে গ্লুকোজ আছে, মানে ধরো একটা বালি আছে, বালি আছে, আর ধরো গ্লুকোজ আছে, এটার ভিতরে কিছু গ্লুকোজ আছে। এখন যদি বলে এই দুইটাকে পৃথক করো, তাহলে এটাকে আসলে তাপ প্রয়োগ করে কোনো লাভ নাই, বুঝছো, কারণ এই দুইটার মধ্যে একটাও মানে উদ্বায়ী পদার্থ না, তাহলে তাপমাত্রা প্রয়োগ করলে একটাও তোমার এরকম বাষ্পাকারে বের হয়ে যাবে না, ঠিক আছে। তাহলে বের যদি না হয় তাহলে নিঃসন্দেহে এটাতে তোমার কোনো কাজ নাই, মানে এই ওয়েতে এটাকে পৃথক করা যাবে না, এটাকে অন্য কোনো পদ্ধতিতে পৃথক করা লাগবে, বুঝছো। এই হলো এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা, আশা করি তুমি বুঝতে পারছো। এগুলো একটু নিজের মতো করে দেখলেই বাকিগুলো বুঝবা। হ্যাঁ, আমি মোটামুটি বলা ট্রাই করছি।
নিজের মতো করে একটু অধ্যায়টা দেখে নেবে, ঠিক আছে? তাহলে আমাদের 2 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এরপরে আমরা আবার 3 নম্বর চ্যাপ্টারটাও পড়বো, ঠিক আছে? তাহলে আজকে আপাতত এতটুকু পর্যন্তই থাকলো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে একটা হলো যে এটা একবারে 3 স্টার 5 স্টার, এটা একটা। আরেকটা হলো তোমার এই কোনটা জানো, এই যে এটা একদম 3 স্টার, বুঝছো? পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে আসলে মাস্ট এই দুইটা থেকে একটা আসবে, ঠিক আছে? ভালো করে পড়ো তাহলে।